এপিসোডের প্রথমে আমরা ইনহাকে দেখতে পাই। ওকে তো কাঠগড়াতে দাঁড় করানো হয় আর ওকে তো অনেক বড় একটা শাস্তিও দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড। এরপর ও তো মনে করতে থাকে যে ও কি কি ক্রাইম করেছে। ও তো অনেকবারই জিয়নকে বিপদে ফেলেছে, আর লাস্ট টাইম তো ও এমন একটা কাজ করেছে যাতে করে জিয়ন একেবারে অজ্ঞান হয়ে গিয়েছে আর ওর বুকের একটা হাড়ও ভেঙে গিয়েছে। আর এই জন্যই ওকে তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি এটা তো সত্য থাকে না, আসলে এগুলো তো ও মনে মনে ভাবতে থাকে। এরপর আমরা দেখি অ্যাম্বুলেন্স এসে জিয়নকে তো নিয়ে যায়, আর ওর সব সঙ্গীরা তো কান্না করতে থাকে, বলে যে আমাদের বসকে নিও না। ওরা তো এমন ভাব করতে থাকে যেন জিয়ন মারা গিয়েছে। এরপর আমরা দেখি গাড়ি তো এখান থেকে চলে যায়, আর তারপরে ইনহা বাইরে বের হয়ে আসে। ইনহা অনেক ভয় পাচ্ছিল যে হয়তো ওকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর ওর জন্যই এমনটা হয়েছে। ও তো মন খারাপ করে চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। এরপরেও ওর তো কিছু করার থাকে না, ওকে তো কাজ করতে হবে। এরপর আমরা দেখি ও তো আবারও ওর কাজে শুরু হয়ে যায়, আর ও ইউটিউব ভিডিও বানাতে শুরু করে দেয়। এরপর আমরা জীবনকে দেখি, ওর সঙ্গীরা তো ওর ফ্রেম বানাচ্ছিল। ওরা ভাবছিল ওদের বস তো মারা যাবে, আর এরপর এসব কিছুর আয়োজনের জন্য বিভিন্ন জায়গায় ফোন করছিল যে ফুল লাগবে, এটা সেটা আরও অনেক কিছু। তখনই জীবন বলে, আমি এখনো বেঁচে আছি, তোমরা এগুলো কি শুরু করেছো? আমি তো এখনো মারা যায়নি। এরপর আমরা দেখি ওরা বুঝতে পারে যে ওদের বস ঠিক আছে। এরপর তাড়াতাড়ি ওকে ঘিরে বলে যে তুমি কি ঠিক আছো কিনা। ও তো বলে, আমার কি হয়েছিল, আমি কি কোথাও থেকে পড়ে গিয়েছিলাম নাকি? ও তো আসলে কিছু মনে করতে পারছিল না। ওরা ভাবছিল ওদের বস জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন ও তো বলে, আরে আমি জ্ঞান হারাইনি, আমার সাথে কি হয়েছিল শুধু সেটা বলো। এরপর ওইখানে তো ওর সেক্রেটারি চলে আসে, আর এরপর ওর রিপোর্টটা দেখাতে থাকে। বলে, তোমার বুকের একটা হাড় ভেঙে গিয়েছে। আসলে ঝাড়ুর ওই লাঠিতে ও এতটা আঘাত পেয়েছে যাতে করে একটা হাড় ভেঙে গিয়েছে। ও তো ওর ওই রিপোর্টটা সবাইকে দেখাতে থাকে। এরপর আমরা দেখি জিয়ন তো মনে মনে এটা কল্পনা করতে থাকে যে কিভাবে ওর সাথে এটা ঘটেছিল। ওর সব কথাই মনে পড়ে যায়। এরপর আমরা দেখি ও তো ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব হলো, একটা ঝাড়ুর আঘাতে ওর বুকের হাড় ভেঙে গিয়েছে, ওকে এতটা দুর্বল নাকি? তখন ওই ছেলেগুলো বলতে থাকে, এই মেয়েটাকে তো আমরা খুঁজে বের করব। এই মেয়েটা তোমার সাথে কি করেছে আমরা তো সব কিছু এখান থেকে দেখতে পেয়েছি। ওকে পেলে একেবারেই খবর আছে। আমাদের বসকে এইরকম একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, ইভেন আমাদের বস তো মারাও যেতে পারতো। এটা বলে ওরা তো কান্না করতে থাকে। ওদের এই মায়া কান্না দেখেও তো বলে, এগুলো বন্ধ করো আর তাড়াতাড়ি এই রুম থেকে বের হয়ে যাও। আমি এখনো বেঁচে আছি, আমি তো এখনো মারা যাইনি, তাই তোমরা যা শুরু করেছো এটা দেখে তো আমার একেবারে ভালোই লাগছে না। এরপর ওরা তো এখান থেকে চলে যায়। আর এদিকে জিয়ন তো ওর হাসি মাখা মুখটাই বারবার মনে করতে থাকে যে ওকে ও কিভাবে প্রথম দেখেছে আর পছন্দ করেছে। এরপর ও তো ওকে ইউটিউবে খুঁজতে থাকে। ও বলেছিল মিস মিনি নামে ওর একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ও বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে। এরপর ও তো তাড়াতাড়ি ইউটিউবে ওকে সার্চ করে, আর যেতে না যেতেই ও তো এটা পেয়েও যায়। আর ও তো ভাবতে থাকে মেয়েটা তো সত্যিই বলেছে। আর এরপর ও তো ভিডিও দেখতে শুরু করে। এরপর ও ভাবতে থাকে এই ভিডিও এখন না দেখে একটু রেস্ট নেই, কিন্তু জিয়নের তো ঘুমই পাচ্ছিল না। ও ভাবছিল এরকম এখন ঘুমানো তো ঠিক হবে না, একটা দুটো ভিডিও দেখি আর তারপরেই ঘুমিয়ে পড়বো। এরপর আমরা দেখি ও তো একদম প্রথম থেকে ভিডিও দেখা শুরু করে যে কিভাবে ও বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই। জ্যাং মতো মিস মিনির ভিডিও খুব পছন্দ করত, আর ও তো এই ভিডিওগুলো দেখছিল। ও আসলে মিনহার অনেক বড় একটা ফ্যান, আর সবসময় ও এই ভিডিও দেখে। এরপর ও যখন অফিসে আসে ও দেখতে পায় একটা মহিলা তার বাচ্চাকে বাইরে রেখে দিয়েছে, আর এরপর সে তো একটা লয়ারের সাথে কথা বলার জন্য ভিতরে চলে যায়। এরপর ও তো ওর অফিসে বাচ্চাটাকে নিয়ে আসে, আর এরপর কতগুলো খাবার দেয়, দিয়ে মিস মিনির ইউটিউব চ্যানেলটা বের করে দেয়, বলে এই ভিডিওটা দেখো। তখন ওর কলিগরা বলে, তুমি এই বাচ্চাটাকে এখানে কেন নিয়ে এসেছো? ও তো বলে, বাচ্চাদের এভাবে একা ফেলে রাখাটা উচিত নয়, ওদের তো অনেক কষ্ট হয়। আর এরপর ও মিস মিনির ভিডিওগুলো বের করে দেয়। তখন এই মেয়েটা বলে, আমি তো এই ভিডিওগুলো সবই দেখি, কিন্তু এই পর্বটা আমার তো দেখা ছিল না। এরপর ওই মেয়েটা এই ভিডিওটা দেখতে থাকে। তখন ওর কলিগটাও বলতে থাকে, মিস মিনি তো অনেক ফেমাস, আমি তো ভেবেছিলাম তুমি শুধু এই ভিডিওগুলো দেখো, এখন তো দেখছি বাচ্চারাও দেখে। এরপর ওর কলিগ তো বলে যে জিওয়ান একটা ক্লাবে গিয়েছিল। তখন ও তো বলে যে শত্রুর ক্লাবে ও
কি করতে গিয়েছিল। আসলে ওদের বিষয়েও ও ইনভেস্টিগেট করছিল। এরপর আমরা জিওয়ানকে দেখি। জিওয়ান তো সারা রাত মিসমিনের ভিডিও দেখে, আর মিনহার ভিডিও তো ওর অনেক ভালো লাগে, আর এজন্য ও তো সারা রাত ঘুমও আসেনি। এরপর লাস্টের একটা ভিডিও থাকে, ও বলে এই ভিডিওটা দেখলেই শেষ। তারপর ও তো এই ভিডিওটাকে প্লে করে আর এই ভিডিওটাই দেখতে থাকে, যেখানে মিনহা অনেকগুলো বাবুল বানাচ্ছিল আর যেটা দেখে ওতে স্মাইল করছিল। আর ওর ফার্স্টের ওই কথাটা মনে হয়, যেখানে বাবুলে ও তো মিনহাকে দেখেছিল আর দেখেই ওর মনের মধ্যে লাড্ডু ফুটে গিয়েছিল। এরপর আমরা দেখি ও তো খেয়াল করে যে ওর বেডের কাছ থেকে কতগুলো বাবুল উড়ে আসছে। ও তো তাকিয়ে দেখে যে ওইখানে তো মিনহা আছে। মিনহাকে দেখা মাত্র একটু একটু অবাক হয়। এরপর ও তো ভালো করে চেক করে, ও তো দেখে ওখানে মিনহাই, আর সে তো বাবল বানাচ্ছে। এরপর ও তো ভাবতে থাকে হয়তো এই ভিডিওর জন্যই এরকম হচ্ছে, এই ভিডিও থেকে হয়তো মিনহা বের হয়ে এসেছে আর ওর দিকে এভাবে বাবল ছুঁড়ে মারছে। এরপর আমরা দেখি ও তো তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে দেয় আর দেখতে পাই ওখানে আর মিনহা ছিল না। কিন্তু কিছুক্ষণ পর ও তো খেয়াল করে বাবলগুলোর মধ্যে মিনহা আটকে গিয়েছে আর ওকে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাচ্ছে। এরপর আমরা দেখি ও তো এটা দেখে একটু ভয় পেয়ে যায় আর তারপর লাঠি দিয়ে এগুলো সব ফাটাতে থাকে। ও এক এক করে সব বাবুলগুলো নষ্ট করে ফেলে। সব বাবুলগুলো নষ্ট হয়ে গেলে আর মাত্র একটা বাবুলই থাকে। এরপর ও দেখতে পায় যে ওইটার মধ্যেও মিনহা আছে। এরপর তাড়াতাড়ি ও তো দৌড়তে গিয়ে এই বাবুলটা নষ্ট করতে যায়, কিন্তু আসলেই তো ওইখানে মিনহা এসেছিল ওকে দেখার জন্য। এটা দেখে মিনহা অনেক ভয় পেয়ে যায় আর এরপর ওর হাত থেকে একটা প্যাকেট পড়ে যায়। তখন ও তো বুঝতে পারে যে সত্যি এখানে মিনহা এসেছে। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে তুমি কি সত্যি এখানে এসেছো কিনা। আর এরপর ওর গালে তো চেক করতে থাকে যে সত্যি এটা মিনহা কিনা, আর এটা ওর কোনো কল্পনা নয়, সত্যিই মিনহা এসেছে ওকে দেখার জন্য। এরপর আমরা দেখি ও তো ভিতরে যেতে বলে। আর এদিকে জিওয়ানের এই অবস্থা হওয়ার জন্য ওর এই লোকগুলো তো বলতে থাকে এই মেয়েটাকে যেভাবেই হোক আমি খুঁজে বের করব, ওর জন্য আমার বসের বুকের হাড় ভেঙে গিয়েছে আর এই মেয়েটা এখন পালিয়ে বেড়াচ্ছে, চলো আমরা তাড়াতাড়ি ওকে খুঁজে আসি। এই কথাটা বলার সাথে সাথে অন্যান্য ছেলেগুলো তো ডাম্বেলটা ছেড়ে দেয় আর ওটা তোর বুকের উপরে পড়ে যাচ্ছিল। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো ওর জন্য কতগুলো খাবার নিয়ে এসেছে, বলেছে এটা তোমার জন্য ভালো হবে। আর ওকে তো বারবার সরি বলতে থাকে যে আমার জন্য এরকমটা হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও। এরপর মিনহা তো খাবারের ওই প্যাকেটটা ওকে দেয়, বলে এটা তোমার জন্য খুব ভালো হবে, তুমি অনেক অসুস্থ তাই এটা খেও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন ও তো বলে আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই। এরপর মিনহা তো বলে ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, সময় পেলে আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো। এরপর ও তো এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওর ব্যাগের চেন খোলা ছিল, এতে করে কতগুলো জিনিস নিচে পড়ে যায়। তখন জীবন তো বলতে থাকে এইসব কি। তখন ও তো বলে এগুলো আমার সিকিউরিটির জন্য রাখি, কেননা আমি তো একা একা চলাফেরা করি, তার জন্য এই লাঠি আমার কাছে থাকে। আর বাইরে থেকে তখনই ওই ছেলেপেলেগুলো চলে আসে, আর এটা দেখে তাড়াতাড়ি জীবন তো ওকে লুকানোর জন্য ফ্রিজের মধ্যে দিতে যায়, আবার বেডে নিচে যেতে বলে ওরা তো তোমায় খুঁজছে, তোমাকে পেলে একেবারে খবর আছে। এরপর ওরা তো বাড়ি থেকে নক করতেই থাকে। আর তখন জিয়ান তো ওর বেডের উপর মিনহাকে শুয়ে দেয় আর একটা বড় কাপড় দিয়ে ওকে ঢেকে দেয়। এরপর আমরা দেখি ছেলেগুলো তো ভিতরে যায় আর গিয়ে বলে বস আপনি ঠিক আছেন কিনা। ও তো বলে আমি একদম ঠিক আছি। এরপর ছেলেপেলেগুলো বলতে থাকে যে মিনহা মেয়েটাকে তো আমরা ধরেই নিয়ে আসবো, তারপরে ওকে যে শাস্তি দেওয়ার আপনি দিয়েন। তখন ও তো বলতে থাকে যে এইসব কথা বাদ দাও, আমি এখন অসুস্থ আছি আর আমাকে এখন রেস্ট নিতে হবে। আর এই সব কথাগুলো তো মিনহা শুনতে পাচ্ছিল, ও তো বুঝতে পারছিল যে ওর অবস্থা তো খারাপ আছে, যদি এই ছেলেপেলেগুলো জেনে যায় যে ও এখানে আছে তাহলে তো খবর করে দিবে। ও তো বারবার বলতে থাকে যে তোমরা এখন এখান থেকে চলে যাও, আমি এখন রেস্ট নিব। জিওয়ান তো বলতে থাকে যে তোমরা এই কথাগুলো বলো না, আমরা তো এখন অনেক ভালো হয়ে গিয়েছি, তাই সাধারণ মানুষের কোনো আমরা ক্ষতি করব না। মেয়েটা তো বুঝি কোনো কাজ করেনি, তাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আর এসব বকবক শুনতে ভালো লাগছে না। তখন মিনহা তো খেয়াল করে যে ওর পিঠের উপর একটা কাটা দাগ রয়েছে। এরপর আমরা দেখি জীবন তো তাড়াতাড়ি ওদের ওইখান থেকে বের করে দেয়। ওরা তো বসকে ছেড়ে যেতেই যাচ্ছিল না, বলছিল আমরা তো দেখে নিবই, তোমার কথা তো শুনবই না, মেয়েটাকে আমরা কিছুতেই ছাড়বো না।
এরপর আমরা দেখি ওরা তো এখান থেকে বের হয়ে যায়। আর এরপর ও তো বলে যাক একটু বাঁচা গেল। এরপর খেয়াল করে দেখে যে ওরা দুজন তো অনেক কাছাকাছি শুয়ে আছে, আর তারপর দুজন তো দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি ওরা দুজন অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর দুজনে একেবারে লাফিয়ে ওঠে। এরপর আমরা দেখি ও তো বলে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, না হলে আমার তো একেবারে খবর করে দিবে। এরপর দেখা যায় তাড়াতাড়ি মিনহা ওইখান থেকে বের হয়ে যায়। মিনহা ওইখান থেকে চলে গেলে জীবন তো অনেক লজ্জায় পড়ে যায়। এরপর আমরা দেখি ও তো বেডের উপর একেবারে গুটিয়ে বসে, আর তারপরে ও তো একেবারে ব্লাশ করতে থাকে। ওর মধ্যে তো কিছু কিছু হচ্ছিল, আসলে ও তো মিনহাকে ভালোবেসে ফেলেছে, যেটা ও তো বলতে পারছে না। এরপর আমরা মিনহাকে দেখি, মিনহা তো ওর ফ্রেন্ডকে গিয়ে এই কথাগুলো বলে। তখন ওর ফ্রেন্ড তো বলে ওইখানে কেন তুমি গিয়েছো, ওইখানে যাওয়ার কি দরকার ছিল তোমার। এটা বলে ও তো মিনহাকে মারতে থাকে আর বলতে থাকে শুধু শুধু ঝামেলা নিজের ঘাড়ে নাও, এগুলো করার কি দরকার ছিল তোমার, ওইখানে ময়লা ছিল তো ছিল, এটা কেন তুমি পরিষ্কার করতে গেলে, না হলে তো এত বিপদে পড়তে হতো না। এরপর আমরা দেখি ওরা তো ফোন চেক করে আর ওর ফোনে অনেকগুলো এসএমএস এসেছিল। ও তো তখন খেয়াল করে যে ওর ইউটিউব আইডি থেকে কেউ একজন কোনো একটা ভিডিও আপলোড করে দিয়েছে। ও তো তখন তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে অফিসে আসে আর ওর এই অ্যাকাউন্টটা অফিস থেকে নিয়ন্ত্রণ করতে পারতো। ও তো তখন বসের কাছে যায় আর গিয়ে বলে কেউ একজন আমার অ্যাকাউন্ট থেকে কোনো একটা ভিডিও আপলোড করে দিয়েছে, আর এটা তো এডিট করে এমনভাবে দেখানো হয়েছে যে ওরা এখনও গুন্ডায় আছে। এরপর ওই লোকটা তো ওকে বলতে থাকে তো কি হয়েছে, ওইখানে তো ভালো ভিউ হচ্ছে আর এতে করে আমরা টাকাও পাবো। তখন মিনহা তো বলে কিন্তু ওরা তো নির্দোষ ছিল, শুধু শুধু ওদের এরকম করে টাকা ইনকাম করে কি লাভ হবে আমাদের, আর লোকে আমাকেও অনেক গালি দিচ্ছে, ওরা ভাবছে আমি প্রমোট করছি। এরপর আমরা জিওয়ানকে দেখি, জিওয়ানও তো এই ভিডিওটা দেখছিল। ওর তো দেখে অনেক খারাপ লাগে, কেননা ওরা তো নির্দোষ, তারপরেও ওদের বিষয়ে কিভাবে এখানে বলা হয়েছে। ও তো ভাবতে থাকে এটা হয়তো মিনহাই করেছে, ওর তো একটু খারাপ লাগে, ওরা তো নির্দোষ ছিল, তারপরেও ওদের এভাবে করা হলো। আর এইদিকে ইয়াংয়ের অফিসের সবাইও এই ভিডিওটা দেখছিল। ইয়াং চলে আসলে তাড়াতাড়ি ওরা এই ভিডিওটা বন্ধ করে দেয়। তখন ইয়াং তো বলতে থাকে যে তোমরা কি দেখছিলে। তখন ও তো বলে এরকম তো কিছু নয়। ও তো বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। ও তাড়াতাড়ি করে কম্পিউটার ওপেন করে, আর কম্পিউটার ওপেন করে ও তো বুঝতে পারে যে মিস মিনির ইউটিউব চ্যানেল থেকে কোনো একটা ভিডিও আপলোড হয়েছে, আর যাতে করে ওকে সবাই অনেক গালি দিচ্ছে। ও তো বলতে থাকে নিশ্চয়ই এটা ওর অফিসের কাজ, ও তো এরকমটা করতেই পারে না, নিশ্চয়ই কেউ একটা এডিট করে এরকম আপলোড করে দিয়েছে। এরপর আমরা দেখি ও তো ওয়াশরুমে যায়, আর মিনহা ওয়াশরুমে গিয়ে শুনতে পায় ওর বিষয়ে সবাই কথা বলছিল। ও তো এটা শুনে বলতে থাকে যে আমার পিঠ পিছিয়ে কথা বলার দরকার নেই, যা বলবে আমার মুখের উপরেই বলতে পারো। তখন ওইখানকার একটা মেয়ে কলিগ তোকে বলতে থাকে যে তুমি এমন কোনো কাজ করনি যেটা তোমাকে সামনে বললে সমস্যা হবে, তোমার সামনেই আমরা কথাটা বলতে পারবো। আর বাদবাকি মেয়েগুলো ওইখান থেকে তাড়াতাড়ি চলে যায়, আর এই মেয়েটা তো ওকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এতে করে ওর তো অনেক খারাপ লাগে, কেননা এটা তো ওর কোনো দোষ ছিল না, ক্যামেরাম্যানই এরকমটা করেছে আর কোম্পানির স্বার্থের জন্যই এমন করেছে। মিনহা তো ওই ভিডিওটা দেখতে থাকে যেখানে অনেকে ওকে অনেক গালিগালাজ করেছে যে তুমি গুন্ডাদেরকে প্রমোট করছো। এরপর আমরা গুয়াংকে দেখতে পাই। গুয়াংও এই ভিডিওটা দেখে, বলে এই মেয়েটা কি, এই মেয়েটা তো আমার কাজ করে দিয়েছে, ওই গ্যাংকে তো একেবারে ডুবিয়ে দিয়েছে, খুব ভালোই করেছে, আমাকে তো কিছু করতেই হয়নি। এদিকে জিওয়ানের মনটা তো অনেক খারাপ হয়ে যায়, আর ওরা তো সবাই সে বলতে থাকে যে ওরা মিনহার নামে কেস দিবে, কেস করলেই সব কথা বেরিয়ে আসবে। ওরা তো এখন এই কাজগুলো করে না, সবাই তো অনেক হার্ড ওয়ার্ক করেছে। ও তো তখন আর কিছু বলে না, ও তো এটা মেনে নেয়, ওদের কথাগুলোর পয়েন্ট ছিল। আর এইদিকে ইয়াংয়েরও তো অনেক বেশি খারাপ লাগে, কেননা ও তো মিনহাকে পছন্দ করে, মিনহা এমন কাজ করবে ও তো এটা মেনে নিতে পারছিল না। ও বলছিল এটা নিশ্চয়ই ওর কাজ নয়। এরপর আমরা জিওয়ানকে দেখি, জিওয়ান তো মিনহার এই কোম্পানিতে আসে, আর এরপর এইখানকার ম্যানেজারের সাথে কথা বলতে চায়। তখন ওকে দেখি তো ওই লোকটা চিনে না, বলে আপনি কে, কিন্তু ওইখানে থাকা আরও একটা লোক তো ওকে চিনে যায়, বলে যে আপনি ভিতরে চলুন। এরপর দেখা যায় ওরা তো সবাই ভিতরে যায়, আর এরপর ভিতরে গিয়ে বসে কথা বলতে থাকে। তখন জিওয়ানের সেক্রেটারি তো বলতে থাকে যে আপনাদের কোম্পানির নামে আমরা তো কেস দিব, এই ভিডিওটা যদি আপনারা তুলে না নেন
ওরা তো বলে আমরা এরকমটা তো করবো না। ওরা তো বলতে থাকে যে এইখানে আমরা কোনো ক্রাইম করিনি, আর আমরা তো এরকম কোনো কাজ করিও না। আর এরপর আমরা দেখি ও তো এখানে খেয়াল করে যে ওইখানে মিনহার একটা ছবি ছিল। জীবন তো ওই ছবিটার দিকে তাকিয়ে থাকে। সেক্রেটারি ছেলেটা তো ওদের বারবার বলে দেয় যে এই ভিডিওটা না সরালে ওদের নামে কেস দেওয়া হবে। তখন লোকটা তো রাজি হয় না। পরে পাশের ওই ছেলেটা তো ওকে বোঝাতে থাকে যে যা করব আমরা করে নিব, কোনো সমস্যা নেই। জীবন তো মিনহার ছবিটা দেখছিল, আর এরপর ও তো বলতে থাকে ও যা বলছে তাই করে দাও, আর এই ভিডিওটাকে ওখান থেকে সরিয়ে দাও। এরপর আমরা দেখি মিনহা তো অফিসে আসে আর এসে ক্যামেরাম্যানকে খুঁজতে থাকে। এরপর ও তো লুকিয়ে লুকিয়ে ওই কম্পিউটারের কাছে যায়, আর তারপর ওইখান থেকে ওই সব অরিজিনাল ভিডিওগুলো নিয়ে নেয়। এরপর আমরা দেখি ওখান থেকে তো জিওনহো যাচ্ছিল। জিওনহো তো মিনহাকে দেখতে পায়, আর এরপর ও তো ওর থেকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি ও তো ওইখান থেকে চলে যায়। ওর মনটা তো অনেক খারাপ ছিল। মিনহা পিছন থেকে ওকে ডাকতে থাকে। এরপর মিনহা ওকে কিছু বলার আগে ও তো বলতে থাকে যে এই ভিডিওটাকে সরিয়ে দাও, তুমি যে কাজটা করেছো এটা আমি আশা করিনি। আসলে ছেলেগুলো বাচ্চাদের জন্য অনেক হার্ডওয়ার্ক করে খাবার তৈরি করেছিল, ওদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তাই এই ভিডিওটাকে সরিয়ে নিলে আমাদের জন্য উপকার হবে। আর ওই ভিডিও থেকে তুমি কতই টাকা পাবে, ওই টাকাগুলো তুমি আমার থেকে নিয়ে নিও। এটা বলে ও তো ওইখান থেকে চলে যায়। মিনহা তো কিছু বলার সুযোগই পায় না। জিওনহো যখন ওইখান থেকে বের হয়ে যাচ্ছিল, লিফটের মধ্যে আরেকটা মেয়ে যায়, আর ওকে দেখে তাড়াতাড়ি ওকে দেখার জন্য আবার বাইরের দিকে বের হয়ে আসে। আর গিয়ে দেখে ওইখানে তো ও আর ছিল না, জিওনহো ওইখান থেকে চলে গিয়েছে। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো ওর ফোনে একটা জিনিস নোটিস করে যে ও যে খাবারগুলোকে প্রমোট করেছিল ওগুলো খেয়ে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তখন ও তো একটা শপের সামনে ওই খাবারগুলোকে পড়ে থাকতে দেখে, আর এদিকে জীবন তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর মন অনেক খারাপ লাগে। ও কখনো ভাবতে পারেনি যে এই মেয়েটা এরকম কাজ করতে পারে। ও তো বলে যে আমরা এটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো ওই ছেলেগুলোও দেখতে পায় যাদের নিয়ে এই ভিডিওটা করা হয়েছিল। ওরা তো সত্যি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছিল, কিন্তু এই ঘটনার পর ওরা তো কান্না করতে থাকে। ওদের অনেক কষ্ট হয়, কেননা ওরা ভালো হওয়ার চেষ্টা করলেও এটা তো হতে পারছে না ওরা। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো সত্যিকারের ওই ভিডিওগুলো নিয়ে আসে যেগুলো একেবারে রিয়েল ছিল। তারপর ও তো এটাকে আপলোড করে দেয়। এরপর ওরা তো ওই ভিডিওগুলো সবাই দেখতে থাকে, সবার কাছেই অরিজিনাল এই ভিডিওটা পৌঁছে যায়। আর এতে করে সবাই বুঝতে পারে যে ছেলেগুলো সত্যি অনেক বেশি হার্ডওয়ার্ক করেছিল। এরপর জীবনকে ফোন করে ওরা এই নিউজটা তো দিয়ে দেয়। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো কাজ করছিল, তখন ওখানে ওদের বস চলে আসে আর বলে যে এই ভিডিওটা কি তুমি আপলোড করেছো কিনা, ক্যামেরাম্যানের ডেস্ক থেকে তুমি এটা চুরি করেছো নিশ্চয়ই। ও তো বলে আমি যা করেছি বেশ করেছি, কেননা ওরা তো সত্যিই নির্দোষ ছিল। আর এটা জিওয়ানও দেখতে পায় যে এই ভিডিওটা ও আপলোড দিয়েছে, যেখানে ওরা বাচ্চাদের জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক করেছিল। আর ওরা তো সবার সাথেই অনেক ভালো ব্যবহার করেছিল, লোকেরা ওকে অনেক কথাও শুনিয়েছিল। এরপর আমরা দেখি যে ওর সেক্রেটারি তো জিওয়ানকে বলে যে মিনহাই এই অরিজিনাল ভিডিওটা আপলোড করেছে, আর ওর ইউটিউব চ্যানেলটা ওই লোকগুলোর কাছে ছিল। তখন ওর তো অনেক খারাপ লাগে, কেননা ও তো মিনহাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে আর টাকার কথাও বলেছে। এরপর আমরা দেখি মিনহা তো হাসপাতালে আসে, আর জিওনহো বাড়ির দিকেই আসছিল। জিওনহো তো মিনহাকে দেখতে পায়, আর দেখি ও তো তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। ও এই মুখ তো সামনে নিয়ে যেতে পারছিল না। এরপর আমরা দেখি ও তো যেদিক যেদিক দিয়ে যাচ্ছিল ও ওইভাবেই যাচ্ছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে। এরপর আমরা দেখি ও তো একটা রুমের মধ্যে যায়, আর জিওনহো ফলো করতে করতে যায়, যেখানে মিনহা বাচ্চাদের অনেক এন্টারটেইন করছিল। বাচ্চাগুলো অনেক বেশি অসুস্থ ছিল। এরপর দেখা যায় জিওনহো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল, আর ওইখান দিয়ে দুটো ডক্টর যাচ্ছিল, যারা বলছিল বাচ্চাগুলো এই মেয়েটার জন্য অপেক্ষায় থাকে যে কখন মিনহা আসবে। ওরা ওকে অনেক বেশি ভালোবাসে। মিনহাও বাচ্চাদের সাথে অনেক ভালো মিশে যায়। তখন ওইখানের একটা বাচ্চা তো একটা মেয়েকে মোটু বলে, আর বাচ্চাটা রেগে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমরা দেখি মিনহা তো ওই ছোট পিচ্চি বাচ্চাটাকে বোঝায় যে এরকমটা করার দরকার নেই, আর এরপর ওদের মধ্যে ফ্রেন্ডশিপ করে দেয়। এরপর আমরা দেখি মিনহা তো বাইরে বের হয়ে আসে, আর এরপর ওর ফেভারিট কতগুলো ড্রিঙ্কস নিয়ে নেয়, নিয়ে ও তো ওখান থেকে চলে যায়।
আর ওইখান দিয়ে জিওনহো যাচ্ছিল। জিওনহো তো ওকে দেখতে পায় আর লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করতে থাকে। মিনহা তো ড্রিঙ্কস করছিল আর ওকে লুকিয়ে লুকিয়ে জিওয়ান দেখছিল। এরপর আমরা দেখি মিনহা তো দেখতে পাই একটা পোস্টারের নিচে পা দেখা যাচ্ছে আর পোস্টারের ফাটা জায়গা দিয়ে একজনের মুখ দেখা যাচ্ছে। আর এটা তো জিওয়ান ছিল, আর যেটা খুবই ফানি ছিল। জিওয়ান তো বলে, আমি তোমায় দেখছিলাম, আসলে কথা বলার সাহস পাচ্ছিলাম না। ওদিন তো আমি তোমায় অনেক কথা শুনিয়ে দিয়েছিলাম, এই জন্যই তোমাকে কিছু বলতে পারছি না। তখন মিনহা তো বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ওই ভিডিওটা আপলোড করে দিয়েছি, আর এতে করে তোমার আর কোনো সমস্যা হবে না। এরপর আমরা দেখি জিওয়ান তো ওকে সরি বলে, আর তারপরে দুজন চুপচাপ বসে থাকে, কেউ কোনো কথা বলে না। এরপর দুজনে তো বিদায় নিয়ে দূর দিকে চলে যায়, আর ও তো বলে, তুমি সেফলি চলে যেও। দুজনে দু রাস্তায় হাঁটতে শুরু করে আর পিছন ঘুরে দুজন দুজনকে দেখতে থাকে, কিন্তু এটা তো দুজন দুজন দেখতে পায় না। এরপর আমরা দেখি জিওয়ান তো ওর রুমে ফিরে আসে, কিন্তু দরজার বাইরে ও তো একটা প্যাকেট দেখতে পায়, আর যেটার মধ্যে একটা চিঠি ছিল। ও তো দেখতে পায় যে ওখানে মিনহা ওকে সব কিছু বলে দিয়েছে, আর এরপর ও তো অনেক বেশি মন খারাপ করতে থাকে, আর ওইটার মধ্যে একটা আপেলও ছিল। এগুলো দেখার পরেও ওর তো আরও বেশি খারাপ লাগতে থাকে। এরপর আমরা মিনহাকে দেখি, মিনহা তো ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রোড ক্রস করতে যাচ্ছিল। তখন ওর ফ্রেন্ড তো বলতে থাকে যে তুমি মন খারাপ করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখি জ্যাংও তো রাস্তার ওই পাশে ছিল, আর এরপর জ্যাং তো ওকে দেখতে পায়। ওকে দেখা মাত্রই ও তো অনেক লজ্জা পেয়ে যায়, আর ও যাকে পছন্দ করে সে তো ওর সামনে এসে দাঁড়িয়েছে। এরপর দুজন তো রোড ক্রস করতে থাকে। জ্যাং তো ওর দিকে তাকিয়ে থাকে, আর মিনহাও ওর দিকে একবার তাকায়। এরপর আমরা দেখি রাস্তা ক্রস করতে গিয়ে মিনহা তো রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়ে, আর এরপর ওইখানে বাতি জ্বলে ওঠে। জ্যাং তো ওকে বাঁচানোর জন্য ওর কাছে যায়, আর তখনই ও তো দৌড় দিয়ে ওখান থেকে চলে যায়। জ্যাং খেয়াল করে যে টিভিতে কিছু একটা দেখানো হচ্ছে, একটা মিল্কের কোম্পানিকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, যেটা খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি এখানে এই ছেলেগুলো এই দুধের বোতলগুলো ফেলে দেয়, আর বলে এটা খাওয়া তো আমাদের এখন ঠিক হবে না। আর এরপর জিওয়ানকেও রিচার্জ করে দেওয়া হয়। মিনহা ওইখানে এসে পৌঁছালে জিওয়ান ওইখান থেকে চলে যাচ্ছিল। জিয়ান তো দেখতে পায় ও তো দৌড়ে হাসপাতালের মধ্যে যাচ্ছে। এরপর আমরা দেখি মিনহা তো তাড়াতাড়ি একটা রুমে যাচ্ছিল। লিফট বন্ধ হয়, ও তো সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আসলে এই মিলগুলোকে ও তো প্রমোট করেছিল, আর এটা একটা বাচ্চাকেও দিয়েছিল। ও গিয়ে দেখতে পায় এটা তো ওই বাচ্চাটা খায়নি, তখন তাড়াতাড়ি ওই দুটো প্যাকেটও নিয়ে নেয়, বলে এটা আর খাওয়া দরকার নেই। এরপর আমরা দেখি ও তো এটা নিয়ে চলে আসছিল। ও তো খেয়াল করে ওইখানে অনেকগুলো বাচ্চা এসেছে, যারা সবাই এই দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ও এটা দেখার জন্য ইমার্জেন্সি ওয়ার্ডে যায়, আর গিয়ে দেখতে পায় ওইখানে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে রয়েছে। ওইখান থেকে একজন গার্জিয়ান তো ওকে দেখতে পায়। তখন তো সে বলতে থাকে, তুমি তো ওই মেয়েটাই, তোমার জন্যই এতগুলো বাচ্চা এখন অসুস্থ হয়ে পড়েছে। ও তো বারবার সরি বলে, আর তখন ওইখানে সব গার্জিয়ানরা এটা নোটিস করে, আর তারপর ওকে তো ঘিরে ধরে। ওইখানে ওই মহিলাটা ওর গায়ের উপর ওই দুধের প্যাকেট ছুঁড়ে মারে, আর তখনই এটা কেউ এসে বাধা দেয় আর ওর সামনে গিয়ে দাঁড়ায়, আর এতে করে এটা তার গায়ে গিয়ে পড়ে। মিনহা তো দেখতে পায় ওইখানে কারো একজন জুতোর উপর দুধগুলো পড়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই এটা তো আর কেউ ছিল না, এটা তো জিওয়ান ছিল। জিয়ান তো ওর কাছে গিয়ে বসে ওকে প্রোটেক্ট করার জন্য। আর এই মোমেন্টে এসেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।